তিস্তা অববাহিকায় হাজারো মানুষের পদযাত্রা, নদীর হাঁটু জলে নেমে পানির ন্যায্য হিস্সা দাবি, উজানে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ, মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান। শ্রমিক সংকটে গাইবান্ধায় ব্যাহত ইরি ও বোরো চাষ, অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে চারা লাগাচ্ছে কৃষক, খরচ বাড়ার শঙ্কা, যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকারি সহযোগিতার দাবি। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, জীবাণু, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে অপরিচ্ছন্ন পরিবেশ, রোগী ও স্বজনদের ক্ষোভ, জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। এবং একপাশে খোঁড়া হয়েছে মাটি, 2 মাসেই বন্ধ কুড়িগ্রামের রাজারহাট আনন্দবাজার সড়ক সম্প্রসারণের কাজ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঠিকাদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু জলে নেমে ন্যায্য হিস্সা দাবি করেছেন উত্তরের জনপদের লাখো মানুষ। ভারতের উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারা। উত্তরবঙ্গের 11টি স্থানে একযোগে চলছে দুদিনও ব্যাপী এই কর্মসূচি। এদিন বিভিন্ন জেলায় পদযাত্রা করেছেন তিস্তা পাড়ের মানুষ। মিজানুর রহমান ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় লালমনিরহাট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। শুকিয়ে যাওয়া নদীর হাঁটু জলে নেমে প্রতিবাদ, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মী এই প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত। প্ল্যাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান। ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে লালমনিরহাটের তিস্তা নদীতে এই কর্মসূচি। কৃষক, শ্রমিক জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। আমাদের এই 48 ঘন্টা কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের এই দাবি দেওয়া না হওয়া পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব। আমাদের এটা জনগণের দাবি, বঞ্চিত মানুষের দাবি। এই দাবি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আবারও আমরা এর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য। 2 দিনব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় ও শেষ দিন সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় পদযাত্রা। লাখো জনতার অংশগ্রহণে প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের বাঁধ নির্মাণের। 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুরের কাউনিয়া বাজার ঘুরে আবারও লালমনিরহাটের তিস্তা ব্রিজে এসে শেষ হয় পদযাত্রা। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই আন্দোলন নিয়ে, এই স্লোগান নিয়ে তিস্তার এই ব্রিজের উপর দিয়ে পদযাত্রা চলছে। এই উত্তরবঙ্গের সাধারণ মানুষের যে জীবন জীবিকা নির্ভর করছে তিস্তা নদীর পানির কারণে, তার দাবিতে ভারতের আগ্রাসন রুখে দিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে আজকের এই পদযাত্রা, যেখান থেকে এই মানুষগুলো বলছেন তাদের জীবন জীবিকা নির্বাহ, ফসল ফলাদি উৎপাদন সহ সবকিছু নির্ভর করছে এই তিস্তার পানি দিয়ে। যে কারণে এই পানি তাদের জন্য কতটা মূল্যবান, কতটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করতে রাজপথে নেমেছেন এই এলাকার উত্তরবঙ্গের বাসিন্দারা। কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্যায়ভাবে বাংলাদেশের মানুষকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে। 2 কোটি মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া, আজকে যে পানির জন্য চাওয়া পাওয়া, এটা জাগ্রত হয়েছে। মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য, মানুষ আজকে জনগণকে বাঁচানোর জন্য জাগ্রত হয়েছে। এইবার আমরা এই তিস্তার যে সমস্যা, তিস্তার যে মেগা সিটি প্রকল্প যেটা বন্ধ হয়ে আছে, সবকিছু আমরা আদায় করতে সক্ষম হব। তিস্তার পাওনা বুঝে না পেলে আন্দোলন অব্যাহত থাকবে, আসবে কঠোর কর্মসূচি। আন্তর্জাতিক নদী আইনে আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। বারবার চুক্তি স্বাক্ষরের কথা আমরা শুনি, কিন্তু কোনো কারণেই সে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। 2 দিনব্যাপী এই কর্মসূচি চলছে উত্তরবঙ্গের 11টি স্থানে। অংশ নিয়েছেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। দিনব্যাপী চলবে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান ছাড়াও গ্রামীণ খেলাধুলা। বিকেলে একযোগে 11টি স্থানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 48 ঘন্টার এই প্রতিবাদ শেষ হবে মধ্যরাতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লালমনিরহাট। এই মুহূর্তে লালমনিরহাটের তিস্তা পাড়ে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, রংপুরের মহিপুরে নাজমুল ইসলাম নিশাদ, কুড়িগ্রামের উলিপুরে বাদশাহ সৈকত এবং গাইবান্ধার হরিপুরে আছেন বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমেই যাব সালেহিনের কাছে। সালেহিন,
তিস্তা নদীর রক্ষা আন্দোলনের ব্যানারে যে কর্মসূচি চলছে তার দুই দিনব্যাপী কর্মসূচি আজকে কিন্তু শেষ দিন এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু কর্মসূচি পালন করা হয়েছে তিস্তার চরে এবং তিস্তার মাঝখানে যে নদী আমরা কিন্তু সেই নদীর উপরেই কিন্তু অবস্থান করছি, কিন্তু শুকনো জায়গা এখন চর জেগেছে, সেইখানে কিন্তু দুই ধরনের কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে। ইতিমধ্যে সকালে জানেন যে আপনারা পদযাত্রা করা হয়েছে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার সড়ক জুড়ে পদযাত্রা করে এখানকার কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ, একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা কিন্তু সেই পদযাত্রায় অংশ নেন এবং তারা দাবি জানান যে ভারত যে পানি আগ্রাসন করে যে পানি আটকে রেখেছে তিস্তার পানি এবং সে পানি থেকে যে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে, সেই পানির ন্যায্য হিসার দাবিতেই তারা সেই আন্দোলন করেন, পদযাত্রা করছিলেন। সেই পদযাত্রা কিন্তু শেষ করে তারা আবার কিন্তু সেই রংপুর থেকে ঘুরে এসে রংপুরের কাউলিয়ার যে বাজার সেখান থেকে ঘুরে এসে আবারও এই তিস্তা ব্রিজ এসে শেষ হয় এবং তারপরে তিস্তা নদীতে যে হাঁটু পানি রয়েছে যে মাঝখানে, সেখানে নেমে তারা প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান যে ভারত যে সবসময় যে পানি আগ্রাসনের মাধ্যমে যে 54টি অভিন্ন নদীর পানি দিচ্ছে না, তার মধ্যে তিস্তা সবচেয়ে বড় এবং এখানকার এই তিস্তা নদীর পাড়ে 2 কোটি মানুষ আজ প্রায় নিঃস্ব অবস্থায় বা যেই নদীকেন্দ্রিক তাদের যে জীবনযাপনের যে জীবন মানের যে উন্নয়ন ঘটবে, যে জীবিকা নির্বাহ করেন তারা, তা বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা আর্থিকভাবে ক্ষতি হচ্ছেন, কৃষিক্ষেত্রে ক্ষতি হচ্ছেন, সামাজিকভাবে ক্ষতি হচ্ছেন। সার্বিকভাবে তিস্তার পানি শুকিয়ে যাওয়ায় ভারতের বাঁধ নির্মাণ করায় তিস্তার পানি শুকিয়ে যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষি, ফসলি জমি, আর্থিকভাবে, সামাজিকভাবে নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত। সেই প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছেন নদীর মাঝখানে নেমে প্লাকার্ড হাতে সেই প্রতিবাদ জানিয়ে। আজকের এই কর্মসূচির শেষ দিন হলেও এখানে কিন্তু এখনও রাত পর্যন্ত এই কর্মসূচি চলবে। এখন দুপুর গড়িয়েছে, এখন সবাই খাবারের বিরতি চলছে। এরপরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে, যেখানে খেলাধুলা অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার সমাপনী বক্তব্য রাখবেন। তারপরে আবার বিভিন্ন লোকগীতি, যেই গ্রামীণ যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির উপস্থাপনার মাধ্যমে প্রতিবাদ জানানো হবে ভারতকে, যে তাদের পানির যে ন্যায্য হিস্সা দেওয়ার দাবি জানানো হবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা থেকে সবশেষ খবর। এখন জানাবেন রংপুর আছেন আমাদের মহিপুরে আমাদের সহকর্মী নিশাত, আমি যাব তার কাছে সব খবর জানতে। জাগোবাহে তিস্তা বাঁচাই নদী রক্ষা আন্দোলনের 2 দিনের যে কর্মসূচি সেটির আজকে শেষ দিন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই মহিপুর চরে যে 2টি পয়েন্ট করা হয়েছে সেখানে তিস্তা পাড়ের মানুষ ছাড়াও এই আন্দোলনের সংহতি জানিয়েছেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। এবং আমরা দেখেছি যে এখানে প্রতীকী একটি প্রতিবাদ জানানো হয়েছে। তিস্তার নদীর মধ্যখানে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন তিস্তাপাড়ের মানুষ এবং এর মধ্য দিয়ে তারা যেটি বোঝানোর চেষ্টা করেছেন শুষ্ক মৌসুমের আগেই তিস্তা যে পানি শূন্য হয়ে পড়েছে, ভারতের একতরফা পানির প্রত্যাহারের ফলে উত্তরাঞ্চল যে পুরোপুরি মরুকরণের দিকে যাচ্ছে সেটির একটি প্রতীকী কর্মসূচি ছিল। তবে তিস্তাপাড়ের মানুষ যেটি বলছেন, তারা যে 2 দিনব্যাপী যে কর্মসূচি করলেন এর মধ্য দিয়ে 2টি প্রধান দাবি ছিল। একটি হলো পানির ন্যায্য হিস্সা এবং অন্যটি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। যেহেতু কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে ভারতের সাথে, সে কারণে উত্তরাঞ্চল যে তিস্তা অববাহিকা 115 কিলোমিটার প্রতি বছর বন্যা, ভাঙ্গন, প্লাবনে এখানকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের ফসলি জমি নষ্ট হচ্ছে, বসতভিটা হারিয়ে যাচ্ছে। ফসলি জমি হারিয়ে যাওয়ার কারণে তারা যেমন একদিকে দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছেন, সে কারণে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে এবং এই প্রোগ্রামের মধ্যে দিয়ে একটি মেসেজ দেওয়া হচ্ছে যে যত এই দাবি যদি মেনে নেওয়া না হয় ভবিষ্যতে এরকম আরও লাগাতার কর্মসূচি তারা চালাবেন। এই ছিল আমার কাছে রংপুরের মহিপুর থেকে। আমরা এবার কুড়িগ্রামের খবর জানবো, সেখানে রয়েছেন সহকর্মী বাদশা সৈকত। কুড়িগ্রামে যে তিস্তা বাঁচাও আন্দোলনের 2য় দিন চলছে, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের জেলার যে তিস্তা পাড়ের যে খাতড়াই এলাকা, সেই খাতড়াই এলাকায় রয়েছে। আসলে এখানে গতকাল থেকে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু এই ভিন্ন ধর্মী যে প্রতিবাদ অবস্থান সেটি কিন্তু পালন করছে তিস্তা পাড়ের মানুষ। এই মুহূর্তে কিন্তু এখানে অসংখ্য মানুষ এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং বিশেষ করে স্কুলের যে শিক্ষার্থী
প্রার্থী তারাও কিন্তু সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এখানে তিস্তা পারের অর্থাৎ রংপুর অঞ্চলের তিস্তা পারের যে ভাওয়াইয়া গান, সেই ভাওয়াইয়া গানের কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানে অনেক মানুষ কিন্তু রয়েছেন, অপেক্ষা করছেন যে এখানে এই অবস্থান কর্মসূচিতে কিন্তু আজকে যারা আসবেন, যিনি আসবেন বিএনপির নেতা স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু 3টার পরে কিন্তু এই অনুষ্ঠানে আসবেন এবং তিনি একটি বক্তব্য দেবেন। এছাড়াও কিন্তু এখানে প্রজেক্টর লাগানো রয়েছে। এখানে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু বিকেল 5টার দিকে সেই ভার্চুয়ালি এখানে যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবং এই যে পরিস্থিতি, এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি এবং আমরা যেটা দেখছি যে এখানকার মানুষের একটাই দাবি যে তিস্তা বাঁচাও আন্দোলনের জন্যই কিন্তু তিস্তা বাঁচানোর জন্য তারা কিন্তু এই আন্দোলন করছে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ তিস্তা পারের। এই মুহূর্তে আমরা চলে যাব গাইবান্ধায়, হরিপুরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে দ্বিতীয় দিনের কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু আমরা দেখছি সকাল থেকে চলছে। এখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ডাকে কিন্তু এই আন্দোলন চললেও আমরা দেখছি সকাল থেকেই কিন্তু তিস্তা পারের দুপারের যে সাধারণ মানুষ, সর্বস্তরের যে মানুষ, তারা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে। আমরা দেখছি যে শত শত মানুষ কিন্তু এই তিস্তা পারে কিন্তু চলে এসেছে। এই হরিপুরের যে কর্মসূচি, এখানে কিছুক্ষণ আগে পদযাত্রা করেছে তারা। এই পদযাত্রা কর্মসূচির চলছে। এর পর কিন্তু তারা তিস্তা নদীতে যাবেন এবং তিস্তা নদীতে হাঁটু পানিতে নেমে তিস্তা নদীর যে খরস্রোতা তিস্তা নদী ছিল, সেই নদীর যে আজকের দুরবস্থা, সেটি কিন্তু তারা দেখানোর চেষ্টা করবেন। এবং এই তারা যেটি বলছেন যে এই এক সময়কার যে খরস্রোতা তিস্তা, এক সময়ে যে নদীতে ভরা পানি থাকতো, সেই নদীতে এখন শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হয়ে যে অবস্থা হয়েছে, সেটি তারা বিশ্ববাসীকে দেখাবেন, সেটি তারা জাতির সামনে তুলে ধরবেন, ধরে তারা প্রতিবাদ করবেন। এটি এই অভিনব প্রতিবাদের মধ্য দিয়ে তারা কিছুক্ষণ পরেই সেই কর্মসূচিতে যাবেন। ইতিমধ্যে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা কিন্তু কর্মসূচিতে যোগ দিয়েছেন। কিছুক্ষণ পরেই কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর পর প্রতিবাদী সঙ্গীত এবং সন্ধ্যার পরে কিন্তু তারা এখানে আবারও আলোচনা সভা করবেন এবং এবং গভীর রাত পর্যন্ত তারা আজকেও কিন্তু সেই প্রোগ্রাম করার কথা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে তিস্তার যে ন্যায্য পানির যে ন্যায্য হিসাব এবং তিস্তা মহাপরিকল্পনা, সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে পড়বেন না। খুবই দ্রুত তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। কিছুক্ষণ পরে আছে সেই তিস্তা নদীতে নেমে প্রতিবাদ কর্মসূচি। এই ছিল এখানকার তিস্তা নদী পারের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ খবর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুদিন ব্যাপী কর্মসূচির খবর আমাদেরকে সহকর্মীরা জানাচ্ছিলেন। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলাম এবং তার আগে কুড়িগ্রাম থেকে বাদশা সৈকত এবং তার আগে রংপুর থেকে নাজমুল ইসলাম নিশাত এবং একেবারে শুরুতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লালমনিরহাট থেকে সহকর্মী আহমেদ সালেহিন। খরা, বন্যা, ভাঙনে দিশেহারা তিস্তা পাড়ের বাসিন্দারা প্রতি বছর বাস্তুহারা হচ্ছেন 40,000 পরিবারের সদস্য। 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতি হলেও তা নিরসনে ব্যবস্থা নেয়নি কোনো সরকার। সংশ্লিষ্টরা বলছেন এই সংকট সমাধানের একমাত্র পথ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যা বাস্তবে রূপ নিলে বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হবে। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। একসময় বসতবাড়ি, ফসলি জমি ও গবাদি পশু থাকলেও এখন সর্বশান্ত মুসলিম উদ্দিন। তিস্তার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন জায়গা হয়েছে রংপুরের রেললাইন বস্তিতে। তার মতো তিস্তায় নিঃস্ব হওয়া শতাধিক পরিবারের বসবাস এখন এই বস্তিতে। 3-4-5 বার যদি ঘর বাড়ি ভাঙা হয় তাহলে থাকে আর কি, জায়গা জমি না থাকলে এখন কোথায় থাকবো। প্রতি বছর শুধু তিস্তার ভাঙনেই বাস্তুহারা হচ্ছেন 40,000 পরিবার। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে স্থানীয় বাসিন্দারা। আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের না, যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। প্রকল্পটি বাস্তবায়ন হলে 13,116 কোটি টাকার জমি উদ্ধারের পাশাপাশি বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা হবে। তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়িত হলে নদী ভাঙন থেকে যেমন বাঁচবে, খাদ্য নিরাপত্তা বলয় সুদৃঢ় হবে। আমরা চাই যে তিস্তাকে সংস্কার করে
এই যে গৃহহীন, ভূমিহীন, ছিন্নমূল মানুষগুলোর পুনর্বাসন হোক। প্রতি বছর ভাঙন ও প্লাবনে তিস্তা অববাহিকায় ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি টাকার বেশি। রংপুর অঞ্চলে যে দারিদ্র্যের হার বাড়ছে সেটির অন্যতম কারণ এখন তিস্তা। প্রতি বছর বন্যা, ভাঙন, প্লাবনে জীবনযুদ্ধের লড়াইয়ে এখন অনেকটাই ক্লান্ত তিস্তা অববাহিকার মানুষ। সুতরাং উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে কোনো জোড়াতালি প্রকল্প নয়, একমাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময়ে আরও থাকছে। সংস্কারের অভাবে বেহাল দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, মহাসড়কে বাস পার্কিং, একাধিকবার আবেদনেও মেলেনি সমাধান, অর্থ সংকটের অজুহাত। শ্রমিক সংকটে গাইবান্ধায় ব্যাহত হচ্ছে ইরি ও বোরো চাষ। বাধ্য হয়ে অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে চারা লাগানোর কাজ করছেন কৃষক। কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকারি সহযোগিতার দাবি তাদের। বিপ্লব ইসলামের রিপোর্ট। সনাতন পদ্ধতিতে চলছে জমি তৈরির কাজ, হাত দিয়ে চলছে ধানের চারা রোপণ। চলতি ইরিবোরো মৌসুমে গাইবান্ধায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। অনেক এলাকায় দৈনিক মজুরির পরিবর্তে চুক্তিভিত্তিক ছাড়া কাজ করছেন না শ্রমিকরা। এ কারণে বেশি মজুরি দিয়ে কাজ করাতে হচ্ছে কৃষককে। এতে একদিকে সময় বেশি লাগছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন খরচ। চাষিরা জানান, কৃষিতে যান্ত্রিকরণ না করায় কমেছে লাভ। এখন তো এখানে কামলা পাওয়া যায় না, এখন মোকার দেওয়া লাগে চুক্তি, অনেক খরচ বেশি হয়। দাম বেশি বেড়ে যাওয়ায় তাতে আমাদের ফলন করে কোনো লাভ পাচ্ছি না, কামলা পাওয়া যাচ্ছে না, বাংলা কথা যেটা আর কি। এখন নিজেদের জমি নিজেরাই কাটতেছি। মাধ্যমে গেলে তো খরচ কমতো, এখন তো খরচ বাড়তেছে। অন্য অন্য জেলায় দেখি মেশিন দিয়ে ওয়া গাড়ে, এটা ওটা গাড়ে। আমাদের গাইবান্ধা এলাকাটা কি হয়েছে, ওয়া গাড়া মেশিন, ধান কাটা মেশিনের দরকার, তখন আমাদের সুবিধা হবে। এদিকে রাইস প্লান্টার ও কম্বাইন হারভেস্টার মেশিনের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি বিভাগ ভর্তুকির আওতায় কম্বাইন হারভেস্টার সহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের মাঝে সরবরাহ করছে। এই সংখ্যাটি আরো বাড়ানোর প্রয়োজন বলে আমি মনে করি। কৃষি বিভাগের তথ্য মতে গাইবান্ধায় এবছর 1,29,320 হেক্টর জমিতে ইরিবোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা চলছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে। যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু। ওয়ার্ডের দেয়ালে পোকামাকড়ের অবাধ বিচরণ, এতে ক্ষোভ জানান রোগী ও স্বজনরা। এদিকে জনবল সংকটের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের প্রবেশ মুখে ফেলা হচ্ছে আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু। ওয়ার্ডের দেয়ালে পোকামাকড়ের অবাধ বিচরণ। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে জেলার 5টি উপজেলার রোগী ছাড়াও আশপাশের কয়েকটি জেলার রোগীরাও আসেন চিকিৎসা সেবা নিতে। অথচ অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, নিয়মিত পরিষ্কার করা হয় না হাসপাতাল। ওয়ার্ডগুলোতে যত্রতত্র ফেলা হচ্ছে রোগীর ব্যবহৃত মেডিকেল উপকরণ। এতে ক্ষোভ জানান তারা। ভিতরেও কঠিন অবস্থা, নোংরা এবং বাইরেও নোংরা, গন্ধেই থাকা যাচ্ছে না। এখানে যে বর্জ্য ব্যবস্থাপনার কোনো সিস্টেম নেই। যখন দ্রুত প্রয়োজন হয় তখন আসে না। হাসপাতালের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া উচিত, আরো সচেতনতা হওয়া উচিত। এদিকে জনবল সংকটের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংকট সমাধানে মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজন বলছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের সুইপারের অনেক সংকট, পাশাপাশি যেহেতু অনেক মানুষ থাকে, এটা আমরা সবসময় আমাদের তত্ত্বাবধায়ক স্যার এবং আরএমও সাহেবরা এখন সবসময় দেখাশোনা করে। এটা একটি মেডিকেল কলেজ হবে, এটা দীর্ঘদিনের দাবি, এবং এটা যদি মেডিকেল কলেজে রূপান্তর হয়ে যায় তাহলে এত রোগী অ্যাকোমোডেশন, সেই সাথে জনবল প্রাপ্তির সাথে, এবং আমাদের যেহেতু মায়ের মতো সেবা দেওয়ার একটা আন্তরিকতা আছে আমার সকল সহকর্মীর, সেই দিক থেকে আমরা সফল এবং সুন্দর সেবা দিতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে 2020 সালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। 3 বিভাগ মিলিয়ে দৈনিক অন্তত 3000 রোগী স্বাস্থ্যসেবা নেন এ হাসপাতালে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিভাগীয় সময় আরও থাকছে। 53টির মধ্যে অনুমোদিত মাত্র 7টি। নীলফামারীর ইটভাটায় ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি, বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, প্রশাসনের কঠোর অবস্থান। নির্মাণের 30 বছরেও সংস্কার না হওয়ায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের এখন বেহাল দশা। খানাখন্দে ভরা টার্মিনাল যাত্রী ওঠানামার জন্য উপযুক্ত না হওয়ায় মহাসড়কেই পার্কিং করা হচ্ছে বাস। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর্থিকভাবে অসচ্ছলতার অজুহাত দেখিয়ে দায় সারা জবাব পৌর কর্তৃপক্ষের।
টার্মিনাল নির্মাণের পর পেরিয়ে গেছে ৩০ বছর, এর মধ্যে একবারও হয়নি কোনো সংস্কার। পার্কিং এর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ, একটু বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, বেহাল দশা মূল ভবনেরও, ভেঙে গেছে যাত্রীদের বসার স্থান, নেই পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই। এ অবস্থা দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের। খানাখন্দে ভরা টার্মিনাল যাত্রী ওঠানামার জন্য উপযুক্ত না হওয়ায় মহাসড়কেই পার্কিং করা হচ্ছে বাস, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ভাঙ্গাখুড়া পানি জমে থাকে, ময়লা আবর্জনা, চতুর্পাশে যা আছে। টার্মিনাল না কি জিনিস, তো এখানে দেখতেছি বসা যায় না, কোনো কিছু নাই, নোংরা আবর্জনা সব কিছু দেখতেছি। এক্সেল ভাঙে, গাড়ির ফরেন এক্সেল ভাঙে, গাড়ির বডি রাস্তার সঙ্গে ঠেকে যায় টার্মিনালের মধ্যেই। টার্মিনালে কোনো পরিষ্কার এবং কোনো কাজ হচ্ছে না, যাত্রী খুব দুর্ভোগ ব্যবস্থা নিচ্ছে। ড্রাইভারেরও কোনো সময় কমর নড়ে যায় এই খাল দেখিয়া, ঘৃণা লাগে টার্মিনালটা ঢুকতে। অবস্থা একে মনে হয় চলবে না, প্রতিদিন আমরা ক্ষয়ক্ষতি হচ্ছে এই টার্মিনালের জন্য। সরকারের কাছে একটা রিকোয়েস্ট যেন আমাদের টার্মিনালটা অতি শীঘ্রই কাজ করা হয়। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিযোগ, টার্মিনালটি সংস্কারে একাধিকবার পৌরসভার কাছে আবেদন করা হলেও মেলেনি সমাধান। পৌরসভার থেকে ইঞ্জিনিয়ার এস্টিমেটগুলো টাকা দিলাম আমি, শ্রমিক ইউনিয়ন থেকে এস্টিমেটটা হারায় গেল। বলারটা বললাম, ওনারা শুনলো, প্রশাসন শুনলো, কিন্তু বিধি ব্যবস্থা নিল না। আর্থিকভাবে অসচ্ছলতার অজুহাত দেখিয়ে দায়সারা জবাব পৌর কর্তৃপক্ষের। কাজ করবে এরকম পৌরসভার সক্ষমতা নাই। আগামী দিনে RUTDP প্রকল্প যদি দিনাজপুর পৌরসভা বাস্তবায়ন হয় তাহলে আমরা এই সকল কার্যক্রম কাজ করতে পারবো। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালটি ব্যবহার করে প্রতিদিন চলাচল করে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের 4 শতাধিক বাস। সময় সংবাদ, দিনাজপুর। সড়কের এক পাশে খোঁড়া হয়েছে মাটি, তবে 2 মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে কুড়িগ্রামের রাজারহাট থেকে আনন্দবাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ। তাই প্রায় ঘটছে দুর্ঘটনা। ঠিকাদারকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ। প্রশস্ত করার জন্য সড়কের একপাশে 2 থেকে 2.5 ফুট গর্ত করে সরিয়ে নেওয়া হয়েছে মাটি। আবার কোথাও নির্মাণাধীন রয়েছে কালভার্ট। সরু সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। কুড়িগ্রামের রাজারহাট থেকে চিলমারি সড়কের আনন্দবাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সংযোগ সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয় 2024 সালের জুলাইয়ে। পরিকল্পনা অনুযায়ী সড়কের একপাশের মাটি খোঁড়া হয়, কিন্তু 2 মাসের মধ্যেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসী জানান, সড়ক সরু হওয়ার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে যাতায়াত করার সময় কুয়াশার মধ্যে ধীরে চলার জন্য সৃষ্টি হয় যানজট। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই রাস্তা অনেক দিন থেকে খড়ি রাখার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা হয়। গাড়ি কাটাকাটি করতে খারাপ গাড়ি গড়ি বসছে আমার গাড়ি। রাস্তাটা দ্রুত মেরামত করলে আমাদের জন্য সবার সুবিধা হয়। উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, ঠিকাদারকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা কাজটি না করার কারণে অফিসিয়ালিভাবে ঠিকাদার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেবে, আবার নতুন করে রিটেন্ডার করে জনগণের যে দুর্ভোগ সেটা ব্যবস্থা নেবে। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে সড়ক সম্প্রসারণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 14.5 কোটি টাকা। শেষ হওয়ার কথা ছিল 2026 সালের জানুয়ারিতে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। নীলফামারীতে 53টি ইট ভাটার মধ্যে অনুমোদন আছে মাত্র 7টির। এসব ভাটায় ব্যবহৃত হচ্ছে ফসলি জমির মাটি। এতে কমছে জমির উর্বরতা। জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে কাঠ। বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি কমছে ফসল উৎপাদন। অভিযোগ করেও সমাধান না পাওয়ার দাবি এলাকাবাসীর। সম্প্রতি অবৈধ ভাটাগুলোতে অভিযান শুরু করেছে প্রশাসন। অনিয়ম প্রমাণে করা হচ্ছে অর্থদণ্ড, তবে অবৈধ ভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। সম্প্রতি হিমাগারে আলুর বস্তা সংরক্ষণের মূল্য বৃদ্ধি করা হয়। এর প্রতিবাদে 13 ফেব্রুয়ারি দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার বিজয় চত্বর মোড়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করে আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে এলাহি ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
14 ফেব্রুয়ারি বিকেলে ভারতের 138 নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা কুড়িগ্রামে গোরখমণ্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এই সময় স্থানীয়রা তাদের বাধা দিলে বিএসএফ তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। 15 ফেব্রুয়ারি এই ঘটনায় পতাকা বৈঠক করে বিজেপি প্রতিবাদ করলে দুঃখ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার আশ্বাস দেয় বিএসএফ। 16 ফেব্রুয়ারি রংপুরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ডাউন পর্টার স্টেশনের সংযোগ পাইপ ফেটে বিস্ফোরণ হয়। এতে আগুনে দগ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির কর্মরত 2 জন শ্রমিক। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তা অববাহিকায় হাজারো মানুষের পদযাত্রা, নদীর হাঁটু জলে নেমে পানির ন্যায্য হিস্যা দাবি, উজানে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ, মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান। শ্রমিক সংকটে গাইবান্ধায় ব্যাহত ইরি ও বোরো চাষ, অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে চারা লাগাচ্ছে কৃষক, খরচ বাড়ার শঙ্কা, যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকারি সহযোগিতার দাবি। এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, জীবাণু, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে অপরিচ্ছন্ন পরিবেশ, রোগী ও স্বজনদের ক্ষোভ, জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।